দেখব সমবৃত্ত ভূমিক কোণক কাকে বলে। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহুকে অক্ষ ধরে তার চতুর্দিকে যদি ত্রিভুজটা একবার ঘুরে আসে, যে ঘনবস্তুতে উৎপন্ন হয় তাকে বলা হয় সমবৃত্ত ভূমিক কোণক। তো ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণের সংলগ্ন বাহু হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই অংশটাকে অক্ষ ধরে পুরো ত্রিভুজটা যদি একবার ঘুরে আসে, লাইক এরকম, ধরো এটা হচ্ছে সেই সমকোণ সংলগ্ন বাহুটা এবং তাকে অক্ষ ধরে পুরো ত্রিভুজটা একবার ঘুরে আসলো, তাহলে যেই ঘনবস্তুটা উৎপন্ন হলো সেটা হচ্ছে সমবৃত্ত ভূমিক কোণক। আচ্ছা, তো চিত্রে ও এ সি সমকোণী ত্রিভুজকে ও এ রেখার, এই যে ও এ সি, এইটা সমকোণী ত্রিভুজ, তো এটার ও এ রেখাকে আমরা অক্ষ ধরেছি এবং ও এ রেখাটি অক্ষ ধরে আমরা এই ত্রিভুজটাকে চারপাশে ঘোরানোর ফলে যেই ঘনবস্তুটা উৎপন্ন হলো সেটা হচ্ছে একটা সমবৃত্ত ভূমিক কোণক। তো এখানে কিছু ব্যাপার আছে, যে শীর্ষকোণ হচ্ছে ও এ সি, এই যে ও এ সি এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষকোণ থিটা। তো থিটাকে কোণকের অর্ধ শীর্ষকোণ বা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? যে ত্রিভুজটাকে আমরা ঘুরিয়ে কোণকটা পেলাম, সেই ত্রিভুজের এই যে শীর্ষকোণটাকে কোণকের অর্ধ শীর্ষকোণ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, কোণকের উচ্চতা ও এ ইকুয়াল টু এইচ, এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কোণকের উচ্চতা এইচ। ভূমির ব্যাসার্ধ ও সি ইকুয়াল টু আর, এই যে তার ভূমিটা হচ্ছে একটা কি বলবো, ভূমিটা হচ্ছে একটা বৃত্তের মতো, তো ওই বৃত্তটার যে ব্যাসার্ধটা সেটাই হচ্ছে কোণকের ভূমির ব্যাসার্ধ। আর হেলানো উচ্চতা হচ্ছে এই যে হেলে আছে এই উচ্চতাটা এসি বোঝাচ্ছে, এসি এটাকে আমরা প্রকাশ করি এল দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা দেখব এখন বক্রতলের ক্ষেত্রফলটা কি। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে যে সমবৃত্ত ভূমিক কোণকের যে গোল অংশটা আছে, যে বৃত্ত অংশটা আছে, তার ক্ষেত্রফলটাকে বোঝাচ্ছে। তো ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তো হাফ ইন্টু ভূমির পরিধি হচ্ছে 2πr। আমরা জানি কোনো একটা গোলকের পরিধি হচ্ছে 2πr, তো লিখলাম ভূমি যেহেতু একটা গোলকের মতো, তো তার পরিধি হচ্ছে 2πr, আর হেলানো উচ্চতা হচ্ছে এল। তাহলে আলটিমেটলি কি আসছে, 2 কাটা হয়ে গেল, তা আলটিমেটলি কি থাকছে, πr/l। তাহলে কোনো সমবৃত্ত ভূমিক কোণকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু πr/l বর্গ একক। এটা একটা সূত্র গেল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র মানে হচ্ছে কি, যে তোমার বক্রতলের ক্ষেত্রফলের সাথে ভূমিতলের ক্ষেত্রফলও যুক্ত হবে। তো একসাথে এটা লিখলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr², ঠিক আছে? তো এই দুইটা মিলে πr ইন্টু r প্লাস l, ঠিক আছে? এটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, যে সমবৃত্ত ভূমিক কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমাকে বলে, তাহলে πr ইন্টু r প্লাস l। আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 πr² h, ঠিক আছে? আমাদের মনে আছে হয়তো আগে কোথাও পড়েছিলাম যে সিলিন্ডারের আয়তন কি ছিল? সিলিন্ডার বলতে এরকম একটা বস্তু, ঘনবস্তু। তো সিলিন্ডারের আয়তন ছিল হচ্ছে πr²h, ঠিক আছে? তো কোণকের আয়তন হচ্ছে সিলিন্ডারের আয়তনের 1/3, অর্থাৎ কোণকেরটা যখন আমার বের করতে বলবে তখন হচ্ছে 1/3 πrh, এটা হচ্ছে কোণকেরটা, ঠিক আছে? আর সিলিন্ডারটা তাহলে কি, πr²h। ওকে, এখন আমরা দেখব একটা গাণিতিক উদাহরণ। সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে তার হেলানো উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, আয়তনও নির্ণয় করো। আচ্ছা, এটা একদম সিম্পলি আমি একটু শর্টকাটে বুঝাই দিই। কি কি দেওয়া আছে সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আমার উচ্চতা দেওয়া আছে h, ভূমির ব্যাস দেওয়া আছে 10, ভূমির ব্যাস বলতে ডায়ামিটারটা দেওয়া আছে 10। তো আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। আমরা কিন্তু ব্যাসার্ধের মাধ্যমে সূত্রগুলো শিখেছি। তাহলে 10/2 দ্যাট মিন্স 5 হচ্ছে
ব্যাসার্ধ আর বের হয়ে গেল। ঠিক আছে, তো আমার এইচও জানি আরও জানি, আমার বের করতে হবে হেলানো উচ্চতা এল। এল সমান কত? তো এখানে দেখতে পাচ্ছ এই যে এ ও সি, এই যে সমকোণী ত্রিভুজটা, এখানে ও হচ্ছে 90 ডিগ্রি ও কোণটা। তো এখানে এল হচ্ছে অতিভুজ, এইচ হচ্ছে ভূমি, সরি এইচ হচ্ছে উচ্চতা, আর আর হচ্ছে ভূমি ধরতে পারি। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে বলতে পারি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে ওখান থেকে আমরা এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে কিন্তু এইচ এর মানও আমরা জানি, আর এর মানও আমরা জানি, তাহলে আমরা হেলানো উচ্চতাটাও বের করে ফেলতে পারবো। তাহলে ধরো আমরা এভাবে হেলানো উচ্চতাটা বের করে ফেললাম, এত সেন্টিমিটার। ওকে, এখন আমরা দেখব বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র আমরা জানি সমবৃত্তভূমি কোণকের ক্ষেত্রে পাই আর এল। তো পায়ের মান তো সবসময় 3.1416, এটা একটা ধ্রুবক। তো পাই ইন্টু আর আমরা জানি, আর হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ 10-এর অর্ধেক। ঠিক আছে, আর এল ধরো এখানে আমরা ফাঁকা স্থানটা পেয়েছি, তো আমরা এভাবে আরেকটা ফাঁকা স্থান পেলাম। এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র, সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল, সব কিছুই আমরা জানি, ক্যালকুলেট করে দিব। আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ, এটা 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ। তাহলে কিন্তু আমরা এখানে সবই জানি, আরও জানি, এইচও জানি, তো আয়তন আমরা পেয়ে গেলাম। খুব সহজ একটা ম্যাথ। তো এটা স্টেপ বাই স্টেপ আর দেখালাম না, মানে বলে দিলাম আর কি। এখন দেখব গোলক সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই। এটা আমাদের পৃথিবীটাই একটা গোলকের মতো, খুব সহজ একটা উদাহরণ। ঠিক আছে, তো গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ভূপৃষ্ঠ, চিন্তা করো যে আমরা কিন্তু পৃথিবীর উপরের পৃষ্ঠটাতে অবস্থান করি। তো চিন্তা করো একটা গোলকের পৃষ্ঠ, তার তলের ক্ষেত্রফল হচ্ছে কি 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, আয়তন, কোন একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এইচ উচ্চতায় তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে অত লাগে না, তাও ইনফরমেশনের জন্য দিয়ে রাখলাম। এখন দেখি 5 নম্বর প্রশ্নটা। 4 সেন্টিমিটার ব্যাসের একটা লৌহ গোলককে পেটানো হলো। এটা ধরো 4 সেন্টিমিটার ব্যাসের একটা লৌহ গোলক, এটাকে পিটিয়ে কি করা হলো? 2/3 সেন্টিমিটার পুরু একটা বৃত্তাকার লৌহপাত প্রস্তুত করা হলো, মানে কাইন্ড অফ এরকম, এবং তার পুরুত্বটা হচ্ছে 2/3 সেন্টিমিটার। এখানে একটা কনফিউশন আসতে পারে যে গোলক বৃত্তাকার লৌহপাত কী জিনিস। এটা হচ্ছে এক ধরনের মানে রড টাইপের, বিল্ডিংয়ে আমরা যে রডগুলো ইউজ করি ওই রডগুলা। তো এটার একটা ব্যাসার্ধ থাকে, যেমন এটা হচ্ছে তার কেন্দ্র এবং এতটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, হ্যাঁ, আর এতটুকু হচ্ছে পুরুত্বটা। তো আমাকে এই পাতের ব্যাসার্ধটাই বের করতে হবে, অর্থাৎ এইটার আর সমান কত সেটাই আমাকে বের করতে হবে। তো আমার দেওয়া হচ্ছে এইটার ব্যাস 4 সেন্টিমিটার, তাহলে এটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তো 2 সেন্টিমিটার। তো লৌহ গোলকের ব্যাসার্ধ আমরা প্রথমে বের করে নিলাম 2 সেন্টিমিটার। তো তাহলে লৌহ গোলকের আয়তন কত? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে একটা গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। তো আর এর জায়গায় আমরা ব্যাসার্ধ 2 বসালাম, তো আমরা পেলাম 32/3 পাই ঘন সেন্টিমিটার। তো মনে করি যে নতুন যে পাতটা বানালাম, পাতের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, এটা ধরে নিলাম, আর পাতটা হচ্ছে 2/3 সেন্টিমিটার পুরো। আর দেখতেই পাচ্ছ পাতটা হচ্ছে সিলিন্ডার আকৃতির। তাহলে সিলিন্ডার আকৃতির যে কোনো ঘনবস্তুর আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে তার পুরুত্বটা। ঠিক আছে, তো আমরা পাইলাম 2/3 পাই আর স্কোয়ার। তো আমরা লিখতে পারি
এইটা সমান এইটা, কারণ ধরো এইটাকে মানে ট্রান্সফর্ম করেই কিন্তু আমরা এটা পাচ্ছি, গোলকটাকে ট্রান্সফর্ম করেই আমরা এই বৃত্তাকার লৌহপাতটা পাচ্ছি। তো তার কোনো আয়তনের কোনো চেঞ্জ হবে না, এখানে কোনো ম্যাটেরিয়াল লস হচ্ছে না, এখানে কোনো ম্যাটেরিয়ালের লস হচ্ছে না, ঠিক আছে। তো তার মানে আগে যে আয়তনটা ছিল পরেও সেই আয়তনটা থাকবে। তাহলে প্রথম আয়তনটা অর্থাৎ 32/3 পাই, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি 2/3 πr3। তো এটা ইকুয়াল টু এটা, তো আমরা এখান থেকে আমরা পাই r=4, অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে নতুন যে বৃত্তাকার লৌহপাতটা প্রস্তুত করা হলো তার ব্যাসার্ধ হচ্ছে r = 4 সেন্টিমিটার। ওকে, পরের ম্যাথটা দেখি। সমান উচ্চতা বিশিষ্ট একটা সমবৃত্তভূমি কোণক, একটা অর্ধগোলক ও একটা সিলিন্ডার সমান সমান ভূমির ওপর অবস্থিত। তো দেখাতে হবে যে তাদের আয়তন এর অনুপাত 1:2:3, মানে 1 হচ্ছে কোণকের, 2 হচ্ছে একটা অর্ধগোলকের এবং 3 হচ্ছে একটা সিলিন্ডারের। তো প্রথম যে কথাটা সমান উচ্চতা বিশিষ্ট, তাদের এইচ সমান, তারা সমান ভূমির ওপর অবস্থিত, তার মানে তাদের ভূমির ব্যাসার্ধ সমান, ঠিক আছে। আচ্ছা, তো মনে করি যে সাধারণ উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ যথাক্রমে এইচ এবং আর একক, ঠিক আছে। তাদের এটা সাধারণ কমন, যেহেতু অর্ধগোলকের উচ্চতা ও ব্যাসার্ধ সমান, সুতরাং h=r। অর্ধগোলকের ক্ষেত্রে তোমার কি ব্যাসার্ধ এতটুকু, যা এতটুকু তো তা, হ্যাঁ, এই অংশটা যতটুকু, এই অংশটা ততটুকুই। তার মানে আমরা বলতে পারি অর্ধগোলকের ক্ষেত্রে h হচ্ছে r, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটার কিন্তু সমান উচ্চতা, ঠিক আছে, সমান উচ্চতা এবং সমান ভূমির ব্যাসার্ধ, তার মানে এটার উচ্চতাও কিন্তু h=r বলতে পারি, এটার ক্ষেত্রেও আমরা h=r বলতে পারি, প্রত্যেকটার ক্ষেত্রে h=r বলতে পারি। তো কোণকের আয়তনটা এখন দেখি। কোণকের আয়তন আমরা জানি 1/3πr²h। তো আমরা h এর জায়গায় কিন্তু আর বসাতে পারি অ্যাজ h=r। অর্ধগোলকের আয়তন, টোটাল গোলকের আয়তন কত? 4/3πr3, আর অর্ধগোলকের আয়তন হচ্ছে তারও অর্ধেক, ঠিক আছে। 4/3πr3 এটা হচ্ছে পুরো একটা গোলকের, ঠিক আছে, তার অর্ধেক হচ্ছে অর্ধগোলকের আয়তন। তো 2/3πr3 পেলাম। এখন দেখি সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন আমরা জানি πr²h। তো পাই এখানে h=r এটার জন্য, ঠিক আছে। তাহলে আমরা পাই πr3। তো তাদের অনুপাতটা করি, অনুপাতটা এভাবে লিখলাম, এটা এটা লিখলাম অনুপাত। তো আমরা পেলাম কি, πr3 কমন হয়ে গেল বা ভাগ করে দিলাম, তাহলে কি পেলাম 1/3:2/3:1। তাহলে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই প্রত্যেকটাকে, তাহলে কি পাবো 3, যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো 1:2:3। তো হয়ে গেল আমাদের তাদের অনুপাতটা পেয়ে গেলাম, আয়তন অনুপাতটা, ঠিক আছে। তাহলে এখানে সবচেয়ে ট্রিকি যেটা এই ম্যাথটাতে, সেটা হচ্ছে এই জিনিসটা ধরা, যে অর্ধগোলকের যে ব্যাসার্ধটা সেটা তার উচ্চতার সমান। এটা হচ্ছে প্রথম ট্রিক্স, ঠিক আছে। তারপরের ট্রিক্সগুলো কি? তারপরের ট্রিক্স হচ্ছে আমাকে বলে দেওয়া হয়েছে, ক্লু দেওয়া হয়েছে যে তিনটা যে ঘনবস্তু, প্রত্যেকটার উচ্চতা সমান এবং ভূমির ব্যাসার্ধ সমান, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রেই h=r। এটাই হচ্ছে মেইন ক্লু। ওকে, আচ্ছা, এরপরের ম্যাথটাতে যাই। একটা আয়তকার লৌহ ফলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে 10, 8 এবং 5.5 সেন্টিমিটার। এই ফলকটাকে গলিয়ে 1/2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলা গোলাকার গুলি প্রস্তুত করা যাবে? তো এটা একটা লৌহ ফলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্যটা কি? এটা, ঠিক আছে, এটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে এই অংশটা, ঠিক না? প্রস্থ হচ্ছে এই অংশটা,
8। তো দৈর্ঘ্য হচ্ছে এই যে এই অংশটা, প্রস্থ হচ্ছে এই অংশটা এবং উচ্চতা হচ্ছে এই অংশটা। তো এই ফলকটাকে গলিয়ে কতগুলো হাফ সেন্টিমিটার বিশিষ্ট গোলাকার গুলি প্রস্তুত করা যাবে। এগুলোর প্রত্যেকটার কিন্তু ব্যাসার্ধ কত, আর ইকুয়াল টু হাফ সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তো লৌহ ফলকের আয়তন প্রথমে বের করি। এটার আয়তন কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে কত পাইলাম, এখানে একটু 5.5 হবে, এটা একটু ভুল হয়েছে, 5.5, এটা হবে এরকম 5.5 হবে, একটু কারেক্ট করে নিও। তাহলে কত পেলাম, 440। ঠিক আছে, 440 ঘন সেন্টিমিটার। তো মনে করি গুলির সংখ্যা n, এটাই তো আমাকে বের করতে বলেছে কতগুলো, মনে করি n সংখ্যক গুলির সংখ্যা। তাহলে n সংখ্যক গুলির আয়তন হচ্ছে, একটা গুলির আয়তন কত, একটা গুলির আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। 4/3 পাই r কিউব, আর হচ্ছে হাফ কিউব। তো একটা গুলির আয়তন যদি 4/3 পাই r কিউব হয়, এনটা গুলির আয়তন হচ্ছে n ইন্টু 4/3 পাই r কিউব, এটাই লিখলাম এখানে। ঠিক আছে, তো এটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম n π/6। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি n π/6 ইকুয়াল টু 440। কেন, কারণ এই জিনিসটাকে গলিয়েই তো আমরা এই গুলিগুলো প্রস্তুত করতেছি, এখানে কিন্তু ম্যাটেরিয়ালের কোনো লস হচ্ছে না, তাই প্রথমে যে আয়তনটা থাকবে পরেও সেই আয়তনটা থাকবে। তো এখানে n এর মান কিন্তু সব কিছুই জানি, n এর মানটা তাহলে বের হয়ে আসবে। আমরা দেখবো যৌগিক ঘনবস্তু বা কম্পাউন্ড সলিড কাকে বলে। যখন দুইটা ঘনবস্তু মিলে একটা ঘনবস্তু তৈরি করে তখন তাকে বলা হয় যৌগিক ঘনবস্তু। যেমন এখানে দেখতে পাচ্ছ একটা গোলকের ব্যাসার্ধ এবং সমবৃত্তভূমি কোণকের ভূমির ব্যাসার্ধ যদি সমান হয়, ঠিক আছে, তখন কোণকটাকে যদি গোলকটার উপর বসায় দিই, যেই ঘনবস্তুটা উৎপন্ন হবে নিউ, সেটাই হচ্ছে তোমার কি নতুন একটা ঘনবস্তু আর কি, কোণক প্লাস গোলক এরকম কিছু। যেমন এখানে একটা গোলক, হ্যাঁ, এটা কিন্তু অর্ধগোলক না, এটার উপরেও একটা অংশ আছে, সেটা কোণক দিয়ে ঢাকা। তো এই যে গোলকটা, তার ব্যাসার্ধ এবং কোণকটা যেটা মানে কোণক যেটা গোলকের উপরে বসছে, তার ব্যাসার্ধ, দুইটার ব্যাসার্ধই কিন্তু সমান। হ্যাঁ, তো তখন কোণকটা গোলকের উপরে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা একটা নতুন ঘনবস্তু সৃষ্টি করলো, তো সেটা এক ধরনের যৌগিক ঘনবস্তু। আচ্ছা, যেমন এটা দেখো, এটা হচ্ছে একটা প্রিজমের ভূমি ও একটা চতুস্থলকের ভূমি সর্বসম যদি হয় এবং চতুস্থলকটিকে প্রিজমের উপর বসালে একটা যৌগিক ঘনবস্তু উৎপন্ন হয়। এখানে একটু উল্টা ব্যাপারটা, এখানে হচ্ছে চতুস্থলকের উপরে প্রিজমটা বসছে। ঠিক আছে, ঠিক সেমভাবে প্রিজমের উপরও চতুস্থলকটাকে বসানো যায়। তো এইভাবে এই যে এটা হচ্ছে প্রিজম, হ্যাঁ, প্রিজমটা চতুস্থলকের উপরে বসছে, তো এটা একটা যৌগিক ঘনবস্তু উৎপন্ন হয়েছে। আচ্ছা, এরপর দেখি একটা আয়তাকার ঘনবস্তুর উপরের তল যদি একটা খাড়া প্রিজমের কোনো একটা তলের সমান হয়, যেমন এটা একটা দেখতে পাচ্ছ স্ক্রিনে কি একটা আয়তাকার ঘনবস্তু, তো এটা ধরো এই তলটা হচ্ছে একটা প্রিজমের একটা তলের সমান, যেমন একটা প্রিজম আসলো, প্রিজমের এই তলটার সমান। ঠিক আছে, তো সমান হলে দুইটা ঘনবস্তুকে আমরা মিলিয়ে একটা যৌগিক ঘনবস্তু এভাবে তৈরি করতে পারি। আচ্ছা, দুইটা অর্ধগোলক এবং একটা সমবৃত্তভূমিক সিলিন্ডারের সমন্বয়ে গঠিত একটা ঘনবস্তুকে বলা হয় ক্যাপসুল। এটা কিন্তু দেখতে মানে আমরা যে ক্যাপসুলগুলো খাই, ট্যাবলেট বলতেছি, ক্যাপসুল, হ্যাঁ, অসুস্থ হলে ক্যাপসুল খাই, ওই ক্যাপসুলটার। এখন দেখব আরেক ধরনের যৌগিক ঘনবস্তু, দুইটা অর্ধগোলক এবং একটা সমবৃত্তভূমিক সিলিন্ডারের সমন্বয়ে গঠিত। দুইটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক এবং মাঝখানে হচ্ছে সিলিন্ডারটা। তো এই তিনটা মিলে কি উৎপন্ন হয়েছে, একটা ক্যাপসুল উৎপন্ন হয়েছে। ঠিক আছে,
সহজ কথা আমরা যে ওষুধ খাই, ক্যাপসুল খাই, ওইটার মতোই কিছুটা আকৃতি। হ্যাঁ, সিলিন্ডারটা এই অংশটা হচ্ছে সিলিন্ডার এবং এই বাকি দুইটা অংশ কি? দুইটা অর্ধগোলক। ওকে। তো এভাবে আমরা আসলে বিভিন্ন ঘনবস্তু মিলিয়ে একটা যৌগিক ঘনবস্তু তৈরি করতে পারি। আচ্ছা, তো একটা গাণিতিক উদাহরণে চলে যাই। একটা ক্যাপসুলের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। ইহার সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। একটা ক্যাপসুল দেখতে পাচ্ছ, তো ক্যাপসুলের দৈর্ঘ্যটা কত? 15 সেন্টিমিটার টোটালটা। তো এটাকে যদি আমি ভাঙি, দুইটা পাচ্ছি, অর্ধগোলক পাচ্ছি এবং মাঝখানে একটা সিলিন্ডার পাচ্ছি। তো সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে, এইটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, রাইট? এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তো দেওয়া আছে ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তো যেহেতু ক্যাপসুলের দুই প্রান্ত অর্ধগোলাকৃতি, সেহেতু ইহার সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করো, এটা যেহেতু 3 সেন্টিমিটার দেওয়া আছে, এটাও 3 সেন্টিমিটার। আর অর্ধগোলকের যে ব্যাসার্ধ অর্ধগোলকের হাইটেরও সমান, মানে এতটুকু কিন্তু আমরা বলতে পারি 3 সেন্টিমিটার, রাইট? এটাও কিন্তু 3 সেন্টিমিটার। তো নিচেও এই অংশটা 3 সেন্টিমিটার। তো তার মানে টোটাল যে ক্যাপসুলের দৈর্ঘ্য 15 থেকে আমরা যদি অর্ধবৃত্তাকার অংশগুলোর হাইট বাদ দিয়ে দিই, যেমন এই অর্ধগোলকের 3 সেন্টিমিটার, এই অর্ধগোলকের 3 সেন্টিমিটার বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা সিলিন্ডার আকৃতির দৈর্ঘ্যটা পাই। ঠিক আছে, তো 15 থেকে কি বাদ দিলাম? উপরের অর্ধগোলকের 3 সেন্টিমিটার বাদ দিলাম, নিচের অর্ধগোলকের 3 সেন্টিমিটার বাদ দিলাম হাইট। তাহলে আমরা শুধু সিলিন্ডারেরটা হাইট পেয়ে গেলাম 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে দুই প্রান্তের অর্ধগোলাকৃতি অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যোগ সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো দুই প্রান্তের অর্ধগোলাকৃতি অংশের ক্ষেত্রফল, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? আমরা জানি একটা গোলকের, আমরা এখানে একটু লিখি ছোট করে, যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কত জানি? 4πr²। তাহলে অর্ধগোলকের যদি আমরা অর্ধ যোগ করে দিই, তাহলে এটার অর্ধেক, হাফ 4πr²। ঠিক আছে, এখানে অর্ধগোলাকৃতি অংশ কয়টা? দুইটা, একটা দুইটা, তাহলে 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু হাফ ইন্টু 4πr²। তো এটাই এখানে আমরা লিখলাম, প্লাস সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি 2πrl। হ্যাঁ, এটা একটা সূত্র, 2πrl। তো এখানে আমরা কি পেলাম? 4π, আর হচ্ছে 3 সেন্টিমিটার r² প্লাস 2π, আর এখানে 3 সেন্টিমিটার, আর এল হচ্ছে 9। এটা কিন্তু শুধু সিলিন্ডারের। ঠিক আছে, এটা শুধু সিলিন্ডারের, এল হচ্ছে তোমার হাইটটা, এল হচ্ছে শুধু হাইটটা। তাহলে টোটাল ক্যালকুলেটর করে আমরা পেলাম যে ক্যালকুলেশন করে 90 পাই। তাহলে পাইয়ের মান 3.1416, তো গুণ করে 90-র সাথে গুণ করে 282.74 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পেলাম। এখন দেখব আয়তন, ক্যাপসুলটার আয়তন। ক্যাপসুলটার আয়তন হচ্ছে এই যে দুইটা অর্ধগোলকের আয়তন যোগ সিলিন্ডারের আয়তন। তো আমরা জানি যে গোলকের আয়তন
গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা যেহেতু অর্ধগোলক, তাহলে অর্ধ যদি কথাটা চলে আসে তাহলে এটার আগে হাফ দ্বিগুণ হবে। আর এখানে যেহেতু আমার দুইটা অর্ধগোলক, তাহলে 2 দিয়ে গুণ হবে। তো আলটিমেটলি 2 আর 2 কাটাকাটি হয়ে কি হবে? 4/3 পাই আর কিউব। আর সিলিন্ডারের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তো এখানে এইচ মানে এল, এখানে এইচটা এল এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তো পাই আর স্কোয়ার এল। তো আমরা জাস্ট ইনপুটগুলো বসালাম, মানগুলো বসালাম, বসিয়ে পেলাম কত? 367.57 ঘন সেন্টিমিটার। প্রায় কথাটা লিখতে হবে, কারণ দশমিক পরে অনেকগুলো সংখ্যা আছে। আচ্ছা, গেল। এখন দেখি প্রশ্ন নাম্বার 10। একটা লোহা ফাঁপা গোলকের বাইরের ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার এবং বেধ হচ্ছে 2 সেন্টিমিটার। এটা ধরো একটা লোহার ফাঁপা গোলক। ফাঁপা গোলক বলতে মাঝখানে কিন্তু কিছু নাই, এটা এতটুকুই কিন্তু লোহা। আর মাঝখানে কিন্তু কোনো কিছু নাই, ফাঁপা। তো তার বাইরের ব্যাসটা হচ্ছে কত? 15 সেন্টিমিটার। আর বেধ হচ্ছে 2 সেন্টিমিটার। বেধ বলতে যে পুরুত্বটা, লোহার যে পুরুত্বটা এতটুকু, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তো গোলকের ফাঁপা অংশের আয়তন নির্ণয় করো, অর্থাৎ ভেতরের যে ফাঁপা অংশটা আছে সেই অংশটার আয়তন আমাকে বের করতে হবে। অর্থাৎ এখন যেই অংশটা কি হয়ে গেল, একটু ক্রিম কালারের হয়ে গেল, দেখতে পাচ্ছ, এই অংশটার আয়তন আমাকে বের করতে হবে। তো দেওয়া আছে বাইরের ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক, 15/2 অর্থাৎ 7.5 সেন্টিমিটার। আর গোলকের বেধ বা পুরুত্ব আমরা জানি 2 সেন্টিমিটার। তাহলে গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ কত? অর্থাৎ ভেতরের অংশের ব্যাসার্ধ এতটুকু, এটা হচ্ছে টোটাল। আমরা এতটুকু কত, আমি যদি আরেকটু সুন্দরভাবে বুঝাই, টোটালটা হচ্ছে 15 সেন্টিমিটার। হ্যাঁ, তো তার অর্ধেক অর্থাৎ এত থেকে এত, এটা কতটুকু? এটা হচ্ছে 7.5। তো পুরোটা থেকে আমরা যখন 2 সেন্টিমিটার বাদ দিয়ে দিব, এতটুকু বাদ দিয়ে দিব, এতটুকু হচ্ছে আমার কি ফাঁপা অংশের ব্যাসার্ধ। অর্থাৎ 7.5 থেকে আমরা যখন 2 বাদ দিয়ে দিব, তখন আমরা ফাঁপা অংশ অর্থাৎ এতটুকুর এটা ব্যাসার্ধটা পেয়ে যাব। তো হচ্ছে 5.5 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ যদি আমরা জানি, গোলকের ফাঁপা অংশের আয়তন আমরা বের করতে পারবো 4/3 পাই আর কিউবের সূত্র দিয়ে। আর আমরা জানি 5.5। তাহলে আমরা পেয়ে গেলাম এত ঘন সেন্টিমিটার। এখন দেখব খ নাম্বারটা। গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটা নিরেট গোলক তৈরি করা হলো। নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। গোলকের এই লোহাটা মাঝখানে তো ফাঁপা, মাঝখানে কিছু নাই, এই যে এতটুকু লোহা, এটা দিয়ে আমরা নিরেট গোলক তৈরি করলাম। ঠিক আছে? তো নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এখানে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 7.5 সেন্টিমিটার। ঠিক আছে? টোটাল গোলকের ব্যাস আমার দেওয়া ছিল কত? 15 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ 7.5 সেন্টিমিটার। তাহলে টোটাল গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আয়তনটা বের করলাম। আর গোলকে ব্যবহৃত লোহার আয়তন কত? গোলকে ব্যবহৃত লোহার আয়তন হচ্ছে টোটাল আয়তন থেকে আমরা যে ফাঁপা অংশের আয়তনটা বের করছি, টোটালটা থেকে আমরা যদি এই অংশটা বাদ দিই, তাহলে এই অংশটা পেয়ে যাব। ঠিক আছে? একটু দাগাই দিই, দাগানোটা যদিও বিশ্রী হইতে পারে। এই যে টোটালটা বের করলাম। আর ফাঁপাটা আমরা ক নাম্বার কোয়েশ্চেনে বের করেছি।
তো টোটালটা থেকে যখন ভেতরের অংশটা বাদ দিয়ে দিব তখন আমরা এই অংশটা পাবো। ঠিক আছে, ওই অংশটাই তো তোমার লাগবে, কারণ ওই অংশটাই লোহা। তো লোহার আয়তনটা আমরা বের করে নিচ্ছি বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বাদ দিয়ে। তো এটা পেলাম আমরা লোহার আয়তন। তো এই আয়তনের লোহা দিয়েই পরে আমরা নিরেট গোলকটা বানাবো। হ্যাঁ, তো আমরা জানি না নিরেট গোলকের ব্যাসার্ধ কত, তো আমরা ধরে নিলাম নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম এটা 8 সেন্টিমিটার হবে। তো নিরেট গোলকের আয়তন তাহলে কত? 4/3 পাই r কিউব। যেহেতু ফাঁপাগুলোকে ব্যবহৃত লোহা দিয়ে নিরেট গোলকটি তৈরি করা হয়েছে, সেহেতু লোহার আয়তন নিরেট গোলকের আয়তনের সমান হবে, অর্থাৎ 4/3 পাই r কিউব ইকুয়াল টু কত হবে? এই যেটা পেলাম 1070.23 এটা হবে। তো এখান থেকে আমরা সব জানি, 4/3 জানি, 4/3 তো একটা ধ্রুবক, পাইও একটা ধ্রুবক, তাহলে আর এর মানটা কিন্তু আমরা বের হয়ে আসবে r কিউব ইকুয়াল টু 255.5। তাহলে r ইকুয়াল টু হচ্ছে কত? কিউবিক রুট 255.5। তো আর এর মান আমরা এভাবে পাবো 6.3454 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা নিরেট গোলকের ব্যাসার্ধটা পেয়ে গেলাম, এটার ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ঠিক আছে, ব্যাসার্ধ যদি পাই তাহলে কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলও পাবো। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই r স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি গোলকের 4 পাই r স্কোয়ার। এখানে জাস্ট r এর মানটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। ওকে, এখন দেখব গ নাম্বারটা। নিরেট গোলকটি একটা ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে গেল, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো। মানে এই যে গোলকটা, ঠিক আছে, এই গোলকটা যে পাইছিলাম নিরেট গোলকটা, ওইটা হচ্ছে তোমার এই বাক্সে ঠিকঠাক মতো এটা গেছে। তো বাক্সের অনধিকৃত অংশের আয়তন বের করতে হবে, অর্থাৎ এই যে এই অংশগুলো যে খালি খালি, হ্যাঁ, এই অংশগুলোর আয়তনটা আমাকে বের করতে হবে। তো আমরা পেয়েছি যে নিরেট গোলকের ব্যাসার্ধ 6.34 সেন্টিমিটার, তাহলে নিরেট গোলকের ব্যাস হচ্ছে 2 × 6.34, দ্যাট মিনস 12.69 সেন্টিমিটার। তো ব্যাস আমরা পেয়ে গেলাম, ব্যাস বলতে এতটুক থেকে এতটুক পর্যন্ত অংশ। তো যেহেতু নিরেট গোলকটা ঘনক আকৃতির বক্সটিতে ঠিকঠাকভাবে এঁটে যায়, ঘনক বলতে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, হ্যাঁ, তো ঘনক আকৃতির বক্সটিতে ঠিকমতো এঁটে যায়, সেহেতু বাক্সটির দৈর্ঘ্য হবে নিরেট গোলকের ব্যাসের সমান। খেয়াল করো, এই যে নিরেট গোলকের ব্যাসটা এতটুকু পর্যন্ত, এটা কিন্তু বাক্সেরই একটা দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, এতটুকু দৈর্ঘ্যের সমান। তো ঘনক আকৃতির বাক্সের দৈর্ঘ্য তাহলে আমরা পেয়ে গেলাম কি গোলকের ব্যাসের সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাক্সটির আয়তন, যেহেতু বাক্সটি একটা ঘনক, তাহলে ঘনকের আয়তন আমরা জানি দৈর্ঘ্য হোল কিউব a কিউব, তাহলে a আমরা জানি 12.69 হোল কিউব, অর্থাৎ এটা পেলাম 2043.9346 ঘন সেন্টিমিটার। আচ্ছা, তো নিরেট গোলকের আয়তন সমান হচ্ছে ফাঁপা গোলকে ব্যবহৃত লোহার আয়তন, অর্থাৎ 1070.23। আমরা আগের ম্যাথগুলোতে পেয়েছিলাম যে নিরেট গোলকের আয়তনটা হচ্ছে ওই লোহার আয়তনটাই। ঠিক আছে, তো আমরা বাক্সটার আয়তন পাইলাম, তারপর লোহার আয়তন পেলাম। তাহলে টোটাল বাক্সের আয়তন থেকে আমরা যদি লোহার আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই ফাঁকা অংশ বা অনধিকৃত অংশগুলোর আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে বাক্সটার অনধিকৃত অংশের আয়তন হচ্ছে টোটাল যে বাক্সের আয়তন মাইনাস লোহার আয়তন, অর্থাৎ 973.6962 প্রায় ঘন সেন্টিমিটার। তো এটাই ছিল আমাদের লাস্ট ম্যাথ। আমি আশা করি যে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরের অংশে, পরের পর্বে আমরা দেখব কিছু অনুশীলনীর গাণিতিক সমস্যা। তো ধন্যবাদ সবাইকে।